একটা গণভোট ওনার কথায় আমরা সবাই হাতে ভোট দিলাম, কিন্তু আজকে এমন ওনার অনেকের দায়িত্বশীল লোকের কাছ থেকে এমন কথাও শুনি, জুলাই যোদ্ধা বলতে কিছু নাই, তারপরে গণভোট বেআইনি, কিংবা আমরা আগে সংসদে যেয়ে নেই, তারপরে মানে এই বিষয়টা আমার শপথের বিষয়টি যদি একটু বলেন, যে সংস্কার পরিষদে তারা শপথ নিয়ে। হ্যাঁ, এখানে মনে করেন রাষ্ট্রপতি যে আইনটা করছিল এই গণভোটের আসছেন, সেখানে কিন্তু দুইটা শপথের কথা বলা আছে। এখন আপনারা একটা নিতে চাচ্ছেন না, কেন নিতে চাচ্ছেন না আমি সেটা ঠিক বুঝি না। কিন্তু জনগণের কাছে তো এটা একটা বিরাট প্রত্যাশার জায়গা ছিল, আপনাদের কথাই তারা ভোট দিছে আমি মনে করি। যেহেতু আপনারা ক্ষমতায় গেছেন 2/3 মেজরিটি নিয়ে, ভোট তো আপনাদেরই বেশি, সেই হিসাবে আমি মনে করি একবার যখন ডিসিশন সেখান থেকে সরে আসাটা ঠিক নয়। তারপরে যে সংবিধানের কথা বারবার ওনারা বলছেন যে সংবিধান মোতাবেক শপথ নিয়েছেন, দুইটা শপথের কথা বলা নাই, এরকম কথাও আসছে। সংবিধানে তো শপথ, এই সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারের কথাও বলা নাই, এই সংবিধানে তো মধ্যবর্তী নির্বাচনের কথাও বলা নাই, এই সংবিধান মোতাবেক তো 2026-এর ফেব্রুয়ারিতে আপনি নির্বাচন পাওয়ারও কথা না। যারা পাইছেন সেটা ওই মোশাররফ ভাইরা আন্দোলন করছেন, অন্যরা আন্দোলন করেছেন, সবাই আন্দোলন করছেন, কিন্তু জুলাই যোদ্ধার একটা রোল ছিল। এখন বলতেন জুলাই যোদ্ধা সম্পর্কে বলতেছেন জুলাই যুদ্ধ বলতে কিছু নাই। তাহলে এই যে ইউটার্ন নেওয়া আর এই গণভোটের পক্ষে ভোট আদায় করা, একটা জনপ্রতিশ্রুতি দেওয়া, এবং সেই প্রতিশ্রুতিটা যদি পালন না করেন তাইলে পরে বিষয়টা কেমন হয়। আপনি যখন একটা সিদ্ধান্ত দিয়ে দিবেন, মেনে নিবেন একটা, ওখান থেকে সরে যাওয়ার পথ নাই, ওটাই আইন। আপনি যেহেতু ওয়াদা করছেন, মেনে নিছেন, ওটাই ল, ওখান থেকে আপনার সরে যাওয়ার পথ নাই। এখন যতই বলেন আইনের দরকার নাই, তো এটা তো রাষ্ট্রপতি একটা আইন কইরা গণভোটটা করাইছে, এবং ওই আইন বাতিল হতে হবে যদি আপনি ওইভাবে যান। তো আপনারা তো মেনে নিয়ে তখন বাতিল করতে পারবেন না। বাতিল করলে কি হবে, ওইটা ওই আইনের ফলাফলটা তো হয়ে গেছে, ওই আইনের ফলাফল গণভোট, এবং সেটা পাশ করছে। এখন আপনারা যদি এটাকে ইউটার্ন নিয়ে বলেন যে না আমরা এটা গণপরিষদ হিসাবে ভোট নিব, শপথ নিব না, সংবিধান সংস্কার পরিষদ হিসাবে, কিছুই করার নাই, 2/3 মেজরিটি পেয়ে গেছেন। এখন যদি মনে করেন মানবেন না, আমার তো এটা তো একটা স্মেল পাওয়া যায় এরকম, যে তাইলে কি আমরা আবার পূর্বের দিকে ফিরে যাচ্ছি। শেখ হাসিনা কিন্তু কনস্ট্যান্ট এই সংবিধানের দোহাই দিত। এখন আজকে যদি আমি এই সংবিধানটা আমার কাছে আছে, এই সংবিধানটার দোহাই যদি আমি কন্টিনিউ দিতে থাকি, ভালো কথা, আপনি দিতে পারেন, আমরা সংবিধানে থাকতে চাই, যদি এই হয়। গণভোট সংবিধানে নাই মানলাম, এই সংবিধানে আমি একটা কথা বলি আপনাকে, এই সংবিধানের 4-এর খতে আছে, আমি একটা তর্কের খাতিরে দেখাচ্ছি, এটা সিম্পল জিনিস, এটা সবার জানা উচিত। 4-এর কতে বলা আছে, অনুচ্ছেদ 4-এর ক, সংবিধান যেহেতু আমরা মানতেছি, সংবিধানের দোহাই দিচ্ছি, যদিও এই সংবিধানে ইউনুস নাই, তার নির্বাচনের দিন তারিখও নাই। 4-এর কথা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল দূতাবাস এবং মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। সংবিধান তো এটা কি আছে, তো এক্সিস্টিং, তাহলে সংবিধান যদি মানেনি তাহলে এটা থাকতে হবে না। আমি বলছি না আপনি ঝুলান, আমার এটা নিয়ে মাথা ব্যথা নাই, কারণ আমি টোটালি ফ্যাসিজমের বিরুদ্ধে, কিন্তু আপনি তো সংবিধানের দোহাই দিচ্ছেন। তাহলে সংবিধান মোতাবেক যতক্ষণ পর্যন্ত এটা আপনি বাতিল করতে না পারেন, অতক্ষণ পর্যন্ত এই বঙ্গবন্ধুর ছবি তো সংরক্ষিত থাকতে হবে সব জায়গায়, সব অফিসে। সেটা কেন নয়? তো সংবিধান কি আপনার মন মতো, যেটা আপনার পছন্দ হবে মানবেন, যেটুকু আপনি ইচ্ছে হবে মানবেন। আপনার সংবিধানে নির্বাচন 2026-এ নাই, নির্বাচন তো হইল। তারা বলছে এই খলিলুর রহমান, আসিফ মাহমুদ এবং আপনার মাহফুজুল আলম, তিনজনের অপসারণ এবং পদত্যাগ চেয়েছিলেন। তাদের ভিতর থেকে একজন লোক আজকে বিদেশ মন্ত্রী। আপনার 15 বছরে একটা সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। তারপরে ইউনূস সরকার আসলো, উনি 1.5 বছর ছিলেন, মনে করেন চেষ্টা করছে রিপেয়ার করার, কিন্তু আজকে পর্যন্ত কোনো রিপেয়ার হয় নাই। কারণ রিপেয়ার যেটুকু হইতো গণভোটের মাধ্যমে, ওইটার ভিতরেই সব সংস্কারটা লুকায় আছে। এখন সেই গণভোট নিয়ে গড়িমসে চলতেছে। তাহলে আপনার আলটিমেটলি কি হবে আমরা ঠিক জানি না। এবং গণভোটের আলোকে যদি আমরা সংবিধানের সংস্কার করে আমরা রাষ্ট্রটাকে গঠন করার চিন্তা না করি, তাহলে আলটিমেটলি আমরা সেই পিছের জায়গায়, সেই জায়গায় চলে যাচ্ছি বলে আমার কাছে মনে হয়। কারণ যে উদ্যোগগুলো আমরা ভালো দেখতেছি, পাশাপাশি দেখেন খুব অল্প সময়ই সরকারের নিয়ে তো এখন কমেন্ট করা যায় না, টাইমটা তো খুব একদম নতুন। তারপরে ধরেন লাগামহীন কিছু কথা, যেমন দ্রব্যমূল্যের কথা বললেন ভাই,
দ্রব্যমূল্য নিয়ে একটা মন্তব্য করছেন ওনাদের পার্টির মহাসচিব যে আমরা ঈদের পরে সিন্ডিকেটের বিরুদ্ধে স্টেপ নিব। তার মানে কি এই বাকি 27 দিন চলবে? মানে বিষয়গুলো তো এরকম দাঁড়ায়। মানে এরকম স্টেটমেন্ট আমরা আশা করি না, বরং আমার মনে হয় যে হ্যাঁ আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছি, শুরু করছি, এবং আমরা বিষয়গুলো এর মধ্যে ভালো হয়। উনি বলছেন ঈদের পরে, তার মানে এই কয়দিন কি চলবে? তারপরে ধরেন চাঁদা টাদা নিয়ে বাংলাদেশের কথাগুলো পুরনো, চাঁদাবাজি হয় কম বেশি, ভাই গল্প করে তো লাভ নাই। কিন্তু তারপর যখন আপনি একজন দায়িত্বশীল মন্ত্রীর থেকে বলা হয় যে চাঁদাবাজি বিষয়টা আমি বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি সমঝোতার ভিত্তিতে, মানে এই যে কথাগুলো এত হালকা এবং সরকারিভাবে একজন মন্ত্রী হিসেবে ছাড়পত্র দেয়া চাঁদার পক্ষে, এগুলা তো খুবই বিতর্কিত বিষয়। তারপরে ধরেন সরকারের আরেকটা বিতর্কের জায়গা আছে, যেখানে বলা হয়েছিল যে আপনার ইউনূস সরকার কিংস পার্টি করবে, কিংবা এখানে বসে যারা আছে তারা সরকারের আশীর্বাদ পুষ্ট। এখন আজকে দেখেন খলিলুর রহমান সাহেব, আমি পররাষ্ট্রমন্ত্রী। খলিলুর রহমান সাহেবের অযোগ্য ব্যক্তি বলছি না, বিএনপিতে পররাষ্ট্রমন্ত্রী যোগ্য লোক নিশ্চয়ই আছে, আমি কাউরে তার যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু তাকে নিতে হইলো কেন? আপনি যে লোকটা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ছিল এবং আপনার দলের একটা অংশ তাকে যাচ্ছে তাই ভাবে লন্ডন, তখন উনি ছিলেন লন্ডন, ঢাকা বিএনপি যারা ছিলেন নেতৃত্বস্থানীয় তারা বলছে এই খলিলুর রহমান, আসিফ মাহমুদ এবং আপনার মাহফুজুল আলম তাদের তিনজন পদত্যাগ করতে হবে। অপসারণ এবং পদত্যাগ চেয়েছিলেন। তাদের ভিতর থেকে একজন লোক আজকে বিদেশ মন্ত্রী, এবং বিদেশ মন্ত্রীটা কিন্তু ইনফ্যাক্ট আপনি যদি ভালোভাবে চিন্তা করেন, ইট ইজ অলমোস্ট প্রাইম মিনিস্টারের পরের ধাপটাই সেটা। কারণ আপনি গ্লোবাল ভিলেজে বাংলাদেশ একটা দেশ, সারা পৃথিবীর সাথে কানেক্টিং রেখে তাকে চলতে হবে, সেই জায়গাটার মতো একটা জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সালাউদ্দিন সাহেব, ইন্টারনাল উনি বিষয়টা দেখলেন, কিন্তু এক্সটার্নাল বিষয়টা সারা বিশ্বের সাথে কমিউনিকেট করবে সেই রকম একটা জায়গায় উনি সরকারের ভিতরে ছিলেন। সেই সরকারের থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর থেকে এখানে আসছেন, তাহলে এগুলো তো অনেক প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে বিষয়টা কেমন। আমি কিন্তু যোগ্যতা নিয়ে আমার কাছে প্রশ্ন নাই, কিন্তু যে কথাগুলো আপনারা রেস করছিলেন, আজকে যদি মনে করেন ভাগ্যচক্রে এনসিপি জিতে যাইতো, আমি জামাতও বাদ দিলাম, এনসিপি জিতে ঘটনাচক্রে কল্পনা করি, এবং সেখানে যদি এই মন্ত্রী পরিষদের ভিতরে আসিফ মাহমুদ, মাহফুজ আলম কিংবা খলিল রহমান ঢুকতো, তাহলে কি হইতো? পরিষ্কার ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং রাস্তা আন্দোলন হয়ে যেত এবং নির্বাচন মাইনে করা হইতো। কিন্তু যখন আপনি 2/3 পেয়ে গেলেন, আপনি সব কিছুর ঊর্ধ্বে উঠে গেলেন। তাহলে এই যে তাদের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আপনাদের যে প্রশ্ন বিষয়গুলো ছিল, সেগুলো তো আপনারা এখন সহাবস্থান করতেছেন সেই সরকারের সাথে, তাহলে অনেক কিছু তো প্রশ্নবিদ্ধ হয়, এটা তো আমরা আশা করি নাই। সুতরাং আমি জানি না সামনে কি দিক হবে, কিন্তু অনেক প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে গেছে ইতিমধ্যে। আপনি যদি গণভোটের প্রতি নজর দেন, কিংবা কিংস পার্টি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের একজন এখানে মন্ত্রী, এগুলো সবই কোশ্চেন মার্ক। তারপরে মন্ত্রীর এরকম কমেন্ট, চাঁদাবাজির পক্ষে ছাড়পত্র দেয়া, কিংবা সিন্ডিকেট ঈদের পরে ধরবো, মানে ঈদ পর্যন্ত চলবে, মানে এই সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে আমরা লক্ষণটা তো খুব বেশি ভালো দেখছি বলে আমার কাছে মনে হচ্ছে না। তারপরে আমি সরি যে অলরেডি বোধহয় বলছে যে তারেক রহমান সাহেব, আমি শুনছি যেটা, যে 3 মাস না 6 মাস একটা মেয়াদ দিছে, সমস্ত 180 দিন, 180 দিনের 6 মাস পারফরমেন্স দেখবে, তারপরে হয়তো উনি অ্যাকশন নেবেন। তো আশা করি এই ঘটনার পরে এবং এই সিগন্যাল উনি দেওয়াটা, সেটাও ভালো লক্ষণ। তার ভিতরে যদি এই সিগন্যালের ভিত্তিতে যদি সংযত হয়ে যায় মন্ত্রীরা, কথাবার্তার দিক থেকে, সিদ্ধান্তের দিক থেকে যদি সংযত হয় ভালো, আর যদি সংযত না হয় তাহলে তো তার ইন্টারনাল প্রবলেমটা সেটা দূর করা, সেটা ঠিক রাখাও তার জন্য জরুরি হয়ে পড়বে। আপনি জানেন যে আমাদের যে মুসলিম আইন, তাতে কি আছে যে ভাই আর বোনের মধ্যে সম্পত্তি বন্টন হইলে, ধরেন 15 টাকা তার বাবা রেখে গেছে, তাহলে ভাই পায় 10 টাকা, বোন পায় 5 টাকা। এই তো আইন, এটা তো আইন। আচ্ছা, এখন যদি ভাই আর বোন মাইনে নেয় যে আমরা দুজনে 7.5 টাকা করে নিব, ওই আইনে কি আসে যায়? আমি বুঝতে পারছি। কাজে এগুলো হলো একটা দোহাই। 2/3 মেজরিটি পাওয়ার পর আপনার এই সমস্ত অজুহাতগুলো খুঁজতেছেন, 2/3 না পাইলে আপনি এগুলো খুঁজতেন না। আপনার উপরে সবাইকে নির্ভরশীল করতে চাচ্ছেন, করেন। সংবিধান তো মানুষের জন্য সংবিধান না, মানে মানুষের জন্য সংবিধান নো, সংবিধানের জন্য মানুষ তাও না, অর্থাৎ মানুষের প্রয়োজনে সংবিধান
টাইম টু টাইম বদল হইতে হবে, টাইম টু টাইম। আপনার লাইফে আপনি দেখেন তো টাইম টু টাইম আপনার জীবনে কত পরিবর্তন আনছেন। আপনি এক সময় কথায় কথায় মারামারি করতেন, এখন করেন না কথার কথা। টাইম টু টাইম আপনার এগুলো চেঞ্জ হইতে হবে। আপনি গণভোট মেনে নিছেন, কে আদেশ দিতে কোনটা কোনোভাবে আপনি বেআইনি বলতে পারবেন না। আপনি যখন মেনে নেওয়ার পর ওখান থেকে আপনি সরতে পারবেন না। আপনি একটা জিনিস একজনকে ফ্রি দিয়ে দিলেন, এরপর আর ফেরত নিতে পারবেন না, কথার কথা বলছি। অর্থাৎ আপনি যেটা সিদ্ধান্তটা মেনে নেবেন, দ্যাট বিকামস এ ল। যে যত গল্প আইনই আছে, আমি এখন আইনের কথা বললে হয়তো সবাই ভাববে যে এখানে আইন বুঝাই দিন। আপনি আইনি আপনি একবার যদি মেনে নেন, সেখান থেকে আপনি সরতে পারবেন না সব জায়গায়। সুতরাং আপনি গণভোট মেনে নিছেন। আপনি ওই দিন মেজর হাফিজ সাহেব বললেন, হ্যাঁ গণভোট না হলে নির্বাচন হইতো না, তাই আমরা মেনে নিয়েছি। বিষয়টা কি হইলো তাহলে? পিওর কি ফাঁকি দিলেন জনগণকে? তাই এস্টাবলিশড হয় না। আপনি তো এত হালকা কথা বলা তো ঠিক না। আপনি প্রত্যেকটা যুক্তি আপনাদের খোরা যুক্তি দেখতেছি। সংবিধানে বলছে দুইটা ওত নাকি নিলে একটা আগেরটা, এই সংবিধানে বলা আছে যে একটা ওতের পর একটা ওত নিলে আগেরটা বাদ হইবে। কোথায় লেখা আছে এটা? এটা কোথায় আছে? রাজনীতি ভাই, এখানে একটা ওত নিবে, সংসদ সদস্য হয়ে ওত নিবে, মন্ত্রী হয়ে ওত নিবে, এটা বলা আছে। কিন্তু আর একটা ওত নিলে এটা বাতিল হবে, কোথায় আছে এটা? একজন ব্যাখ্যা দিয়ে, এটা বিশেষজ্ঞরা বলে, বিএনপি বলে না। যিনি বলছেন তার কথা, তাকে তার টার্গেট করিতে আমি বলছি। থাকতে হবে তো এখানে। আপনি যে সংবিধান যদি মানেন, যার জন্য তাহলে পুরোটা সংবিধান মানেন। 2026 আপনার নির্বাচনই পাওয়ার কথা না, এই সংবিধান মোতাবেক আপনি নির্বাচন পাইছেন। একটু তর্কের খাতিরেই যদি বলি, বিএনপি যদি এই শপথটি না নেয় তাহলে কি হবে? শপথ যদি না নেন আপনি, তাইলে কি হবে? আপনি মনে করেন একজন রাজনীতিবিদরা, যেমন বিএনপির নিজস্ব একটা ইশতেহার আছে, বিএনপির নিজস্ব কতগুলো প্রোগ্রাম দিছে। এই প্রোগ্রাম তো বিএনপির একার না, পাশ করার পরে সবার হয়। বিএনপি যদি ফেল করতো তাহলে তো এইটা সবার জন্য বাস্তবায়ন করতো না সে। এখন পাশ করার পর এটা কিন্তু শুধু বিএনপির যারা সম্পৃক্ত তা না, এটা সবার জন্য। এই ফ্যামিলি কার্ড করবেন সবার জন্য, আপনি খাল খনন করবেন সেটার উপকার অপকার যাই হোক সবার জন্য, আপনি গাছ লাগাবেন সেটার উপকার অপকার সবার জন্য। তার মানে হচ্ছে আপনি যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন, দলটা ক্ষমতায় চলে গেল, তখন আপনাদের সমস্ত কর্মকাণ্ড সবার জন্যে। সমস্ত কর্মকাণ্ড যদি সবার জন্য হয়, তাহলে সবাইকে যে প্রতিশ্রুতি আপনি দিছেন, গণভোটেরও আপনার প্রতিশ্রুতি দিছেন, তো এই যে প্রতিশ্রুতি যদি এখন ফলো না করেন, না করলে প্রতিশ্রুতি ভঙ্গ হলো। ভঙ্গ হলে পরে তার কনসিকুয়েন্সটা কি হতে পারে সেটা তো আমি এখন বলতে পারবো না, কারণ না কোনো শঙ্কা জাগায় কিনা সেটি আপনাকে জানতে আপনি সেটা তো নির্ভর করবে পার্লামেন্টে যারা সরকারি দল বিরোধী দল তাদের বাকবিতনটা কি চলে, তারা পার্লামেন্টের ভিতরে সীমাবদ্ধ থাকতে পারে কিনা, নাকি পার্লামেন্টের বাইরেও তাদের চলবে, ভিতরে আইনি বিতর্ক যদি আমি আমি তো প্রত্যাশা করি যে আইনি বিতর্ক যদি শপথ না নিয়ে তারা সংবিধান সংশোধন করে এবং জুলাই সনদ বাস্তবায়ন করে, সেক্ষেত্রে কোনো আইনি আমি মনে করি এই সরকারের জন্য, আমি জানি না আমার কথা কিছু আসে না, বরং এই গণভোটের আলোকে, যেহেতু গণভোটের জাজমেন্ট দিছে, তার আলোকে যদি আপনি সংস্কার করেন তাহলে আপনি টোটালটা বৈধতা পাবেন। নাইলে এই সরকার কিন্তু আপনি আইনিভাবে বৈধতাই পাচ্ছেন না। আপনি বলেন না কোন সরকারও তার নির্বাচন দিল, সে সংবিধানে নাই। সংবিধানে যে মেয়াদে নির্বাচন করার কথা তা করলেন না, করলেন ফেব্রুয়ারি 2026, এইটা সংবিধানে নাই। তা আপনি তো সংবিধানের বাইরে আছেন কন্টিনিউয়াস। আপনি এখন এটা ভিতরে ঢুকতে হইলে বেস্ট প্রক্রিয়াটা হইলো গণভোটটাকে যদি আপনি সম্মতি দিয়ে এইটার আলোকে আপনি সংস্কার করেন সবার। এখন শেষ কথা, একটা মিনিট, এই গণভোট নিয়ে এত গড়িমসি কেন?